হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন মূলত কথা হবে আরই সিনেমাটাকে নিয়ে। এবার এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক দুটোই রয়েছে। ইয়াসদা যখন ইন্টারভিউ নিয়েছিলাম তখন একটা কথা ইয়াসদা ক্লিয়ারলি বলেছিল যে যেমন লাগবে তেমনই বলবি, ভালো খারাপ সবটা বলবি। তো আমি আমার রিভিউতে সেটা মেনটেন করার চেষ্টা করব। সিনেমার অনেকগুলো ভালো দিক রয়েছে যেগুলো সত্যি কথা চমকে দেওয়ার মতো, তেমন এই সিনেমার কিছু নেগেটিভ দিক রয়েছে। আই থিঙ্ক সেই নেগেটিভ দিকগুলো যদি সিনেমাটার মধ্যে না থাকতো তাহলে কিন্তু এই সিনেমাটা 777 চার্লি হতে পারতো বাংলার। একদম মন থেকে বলছি, সিনেমাটা বাংলার 777 চার্লি হতে পারতো। এবার আমি এই কথাটা বলছি মানে একটা নিশ্চয়ই বুঝতে পারছো সিনেমাটা ভালো হয়েছে। এবার সেই ভালো হওয়ার কী কারণ রয়েছে সেগুলো নিয়ে কথা বলার আগে স্টোরিটা যদি একটু করে বলি, তাহলে এখানে মূলত ইয়াসদা একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে যে মায়ের জন্য সব কিছু করতে রাজি। আর মায়ের যে চরিত্রটা এখানে প্লে করেছেন লেজেন্ডারি অভিনেত্রী মুনমুন চ্যাটার্জি, যিনি এতদিন পরে বাংলা সিনেমায় পা রাখলেন, মৌসুমী চ্যাটার্জি। তো ওনার যে চরিত্রটা এখানে রয়েছে সেই চরিত্রটা আর কি মানে বয়সের সঙ্গে সঙ্গে উনি এমন একটা মানসিক রোগে আক্রান্ত যে উনি স্মৃতি ভুলে যান। কোনো কোনো সময় উনি ফিরে যান ওনার বরের সঙ্গে কাটানো কোনো সুন্দর মুহূর্তের মাঝে, যেখানে উনি নিজের ছেলেকে আর কি নিজের বাবা মানে নিজের আর কি বড় ভাবতে মানে ভাবেন, মোটামুটি এরম ভাবেন। আবার একটা সিচুয়েশান এমন আছে যখন উনি আর কি কোথাও গিয়ে আর কি যখন ছোটোবেলায় ইয়াসকে আর কি মানুষ করছে সেই টাইমে উনি ফিরে যান। তো এরকম নানা সময় ওনার স্মৃতি আর কি নানাভাবে নানা টাইমে করে এবং ওনার মানে ছেলে আর কি সেইভাবে ওনাকে সামলায়। তো এই সব কিছুর মাঝে আমরা দেখতে পাই ট্রেলারের মধ্যে কিছু পলিটিক্যাল ব্যাপার স্যাপারও রয়েছে, সেগুলো এসে কীভাবে গল্পের প্লটটা পাল্টে দেয়, মা কোথায় হারিয়ে যায় সেই খোঁজার জন্য ছেলের ব্যাকুল কান্না, এগুলোর কারণ কী, রিজন কী, তার জন্য সিনেমাটা দেখতে হবে। এর থেকে বেশি বলবো না, কারণ গল্পের মধ্যে অনেক কিন্তু হালকা হালকা টার্ন অ্যান্ড টুইস্টও রাখা হয়েছে। পজিটিভ দিকের মধ্যে প্রথমেই যেটার কথা বলতে হবে সেটা হচ্ছে এই গল্পে হালকা করে কিছু পলিটিক্যাল স্যাটায়ার রয়েছে, যেমনটা আমরা অভিজিৎ সিনের পরিচালনায় দেখি। তোমরা প্রজাপতি দেখো বা টনিক দেখো বা প্রধান দেখো, দেখবে হালকা করে পলিটিক্যাল স্যাটায়ার রয়েছে, এগুলো কিন্তু মজা লাগে। তো এখানেও কিন্তু মানে কিছু ডায়ালগের মধ্যে বা কিছু জিনিসের মধ্যে কিছু পলিটিক্যাল স্যাটায়ার রয়েছে, সেগুলো কী সেগুলো বলতে চাই না, তোমরা দেখলেই বুঝতে পারবে সিনেমাটা। সেগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে, মানে কমেডিটা বলতে পারো ভালো রকম ওয়ার্ক করেছে সিনেমাটায়। ফার্স্ট হাফটা মূলত কমেডি ভালো রকম রয়েছে, সেই কমেডিটা উন্মেষ দাও অর্থাৎ বাঁকুড়া মিমসের উন্মেষ দাও সেও ভালোভাবে পুল আপ করেছে। তার সঙ্গে সঙ্গে ডায়ালগের মধ্যে বা পলিটিক্যাল স্যাটায়ার যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কমেডিটা ওয়ার্ক করে। সেকেন্ডলি যেটার কথা বলতে হবে ইয়াসদার অনবদ্য পারফরমেন্স। মানে যে কজন অভিনেতাকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল হয়েছে তার মধ্যে একসময় দেবদা ছিল যে আজকে নিজেকে বিপুল পরিবর্তন করেছে। সেদিনে দেবদা আজকে দেবদার মধ্যে মানে আকাশ পাতাল পার্থক্য, আমরা মানে ভাবতে পারি না যে আজকে সেই দেবদাই আজকে খাদানের মতো সিনেমা করছে, আজকে প্রধানের মতো সিনেমা করছে, বুনহাসের মতো সিনেমা করেছে। তেমনভাবে কিন্তু ইয়াসদাও নিজের কেরিয়ারে কিন্তু একটা পরিবর্তন আনছে। একজন পারফর্মার হিসেবে নিজে প্রডিউসার হয়ে কিন্তু প্রত্যেক দিন নিজেকে ছাপিয়ে যাচ্ছে। মেন্টালে তার কাজ আমার ভালো লেগেছিল, এখানে তার কাজ আরও বেটার হয়েছে, কারণ এখানে অভিনয়ের স্পেস প্রচণ্ড কঠিন একটা অভিনয় ছিল, ইমোশনালি প্রচণ্ড একটা ভালো অভিনয়। এবং ইয়াসের যেটা নিয়ে কথা উঠতো প্রচুর সেটা হচ্ছে এক্সপ্রেশন। একটা ইমোশনাল অ্যাক্টিংয়ে কিন্তু প্রচণ্ড এক্সপ্রেশনের প্রয়োজন, তো সেটাকে কিন্তু দারুণভাবে পরিণত করেছে ইয়াস। আজকে তার এক্সপ্রেশন কিন্তু যথেষ্ট ভালো, সে চোখ দিয়ে কিন্তু কাঁদিয়ে দিতে পারে অডিয়েন্সকে, সেই জিনিসটা কিন্তু রয়েছে। যে কান্নাটা নিয়ে সবাই সমালোচনা করছিল, মাকে খুঁজতে গিয়ে যেরকম বাচ্চাদের মতো কাঁদছে, অনেকে দেখছিলাম খিল্লি করেছে, কেন এরকমভাবে কাঁদছে সিনেমাটা দেখলে তোমরা বুঝতে পারবে। যে কারণে ওই সিনটা যখন হবে তোমার কিন্তু হাসি পাবে না, তোমার কিন্তু চোখে জল আসবে, কারণ আজকে মা ওই ছেলেটার কাছে একটা বাচ্চাতে পরিণত হয়েছে। যখন একটা বাচ্চা, আমরা যখন মানে বাচ্চা ছিলাম আমরা অনেক অন্যায় আবদার করতাম, মা বাবারা আমাদেরকে সবটুকু দেওয়ার চেষ্টা করতো। একটা সময় আসে যখন মা বাবাও বাচ্চাদের মতো হয়ে যায়, সেই সময় দাঁড়িয়ে ছেলেকেও কিন্তু পুরো সেই মা বাবার মতোই ট্রিট করতে হয়, মানে নিজের আর কি মাকে তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই রকম সিচুয়েশানে কিন্তু ওই সিনটা হচ্ছে এবং ওই জায়গাটা চোখে জল এনে দেয়। তারপর আরও কিছু কিছু ইমোশনাল কানেকশান রয়েছে গল্পের মধ্যে, যেমন এই যে চরিত্রটা হঠাৎ একদিন মানে মায়ের চরিত্রটা মৌসুমী ম্যামের যে ক্যারেক্টারটা হঠাৎ একদিন আর কি সকালে উঠে মানে দেখা যায় উনি রান্না বান্না করছেন, ছেলের জন্য তড়িঘড়ি করে রান্না করছে। তো ইয়াস গিয়ে বলে যে তুমি সত্যি এরকম করছো আমি ভাবতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি, কারণ অনেক বছর পরে উনি করছেন এগুলো। সেই মুহূর্তে হঠাৎ করে মা বলে তোর তো স্কুলের বাস আসতে চলেছে, মানে উনি কিন্তু কিছুই মনে পড়েনি ওরা, উনি ফিরে গেছেন ইয়াসের ছোটোবেলায়। এবার সেই ছোটোবেলার কথা বলছে যে তোর স্কুল বাস এসে যাবে, রেডি করছি। তো ওই জায়গায় ইয়াসের একটা কান্না রয়েছে, ওই জায়গাটা মারাত্মক, মানে চোখে জল এনে দেয়। তো ইমোশনাল কিন্তু সিনেমাটা কানেক্ট করতে পারে। প্লাস নুসরাত দিয়েও কিন্তু নিজের কাজ খুব ভালো করেছে। আমি মেন্টাল একটা কথা বলেছিলাম ইয়াস নুসরাতের কেমিস্ট্রি ওয়ার্ক করেনি, এই সিনেমাটাতে কিন্তু তাদের কেমিস্ট্রি ওয়ার্ক করেছে, কারণ গল্পে তাদের কেমিস্ট্রিটা প্রয়োজন ছিল, সেটা কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেছে। আর এই গল্পে যেটা আমি বলেছিলাম যে মাস আর ক্লাসের মধ্যে একটা মিশ্রণ রাখা হয়েছে, তো এখানে কিন্তু হালকা ফুলকা কিন্তু অ্যাকশানও রয়েছে সিনেমাটার মধ্যে। এখানে একটা বেশ বড় রকম কিন্তু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে এবং সেই অ্যাকশন সিকোয়েন্সে কিন্তু ইয়াসের কাজ দারুণ হয়েছে। ওখানে একটা ইয়াসের চরিত্রটা ট্রান্সফরমেশন লক্ষ্য করা যায় এবং একটা অন্যরকম পুরো বিজিএম বাজে, পুরো আলাদা একটা বিজিএম, যেটা এই সিনেমাটার সঙ্গে তোমরা মানে কল্পনা করতে পারবেন এরকম একটা বিজিএম, তার সঙ্গে সঙ্গে ক্যারেক্টারটা একটা ট্রান্সফরমেশন চলে আসে। এবার এই যে চরিত্রটা হঠাৎ করে ট্রান্সফরমেশন এরকম মারছে টারছে এরকম মারধার করছে, একটা সাধারণ ছেলে এরকম হয়ে গেল কী করে, এর পেছনে কিন্তু একটা ব্যাক স্টোরি রেখেছে।
যেটা তোমরা গল্পের শুরু থেকে হালকা হালকা করে বুঝতে পারবে, যত সিনেমাটা এগোতে থাকে বুঝতে পারবে একটা ব্যাক স্টোরি রয়েছে যে এই ট্রান্সফরমেশনটার মধ্যে কী করে এলো, সেটার পেছনে একটা ব্যাক স্টোরি রয়েছে, যেটা সচরাচর এই ধরনের ফ্যামিলি ড্রামার ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। তো এই ট্রিটমেন্টটা ভালো হয়েছে, যেটা সত্যি অবাক করেছে। এই জিনিসগুলো ভালো, প্লাস কিছু সহ অভিনেতা রয়েছে, পলিটিক্যাল যে দিকগুলো রয়েছে সেখানে যে সমস্ত অভিনেতারা রয়েছে, ভিলেনিয়াস যে ক্যারেক্টারগুলো, তাদের পারফরমেন্স কিন্তু খুবই ভালো, তারা কিন্তু নিজেদের কাজ খুব ভালো করেছে। তো এই জিনিসগুলো সিনেমাটার মধ্যে ভালো রয়েছে। এবার যদি নেগেটিভ দিক আমাকে বলতে বলা হয়, আমি যে কারণে বললাম নেগেটিভ দিকগুলোর জন্য, পজিটিভ দিক দিয়ে কথা বলি, তাহলে এই সিনেমাটা কিন্তু অবশ্যই ইমোশনালের দিক থেকে, ইমোশনাল কানেকশনের দিক থেকে রিসেন্টলি বাংলায় এরকম ধরনের যে সিনেমাগুলো এসছে সেগুলো কিন্তু বিট করতে পেরেছে ইমোশনালি। যদি দেখা যায় বেসিক্যালি ক্লাইম্যাক্সের লাস্টে যেটা ঘটে সেটা কিন্তু ইমোশনালি খুবই কানেক্ট করতে পারে। কিন্তু যদি নেগেটিভ দিকগুলো আর একটু বেটার হতো, গ্যারেন্টি দিয়েছে এটা বাংলা 777 চাইল্ড একটা মাস্টারপিস মুভি হতে পারতো। এই জিনিসটা, এই সিনেমাটা মাস্টারপিস হতে পারে না শুধুমাত্র এই নেগেটিভ দিকগুলোর জন্য। নেগেটিভ দিক কোনগুলো? প্রথমত, এই সিনেমার মধ্যে পলিটিক্যাল যে দিকটা রয়েছে, মানে যে সাবপ্লট যেগুলো রয়েছে সেগুলো ওয়ার্ক করে না। এটা যেভাবে গল্পটা এগোতে থাকে, তুমি যে 777 চাইল্ডই দেখো, পুরো সিনেমাটাই তো মানে ওই যে ছেলেটা আর কুকুরটার মানে পুরো কেমিস্ট্রিটার ওপরেই গিয়েছে, কোনো রকম এক্সট্রা অন্য সাবপ্লট কিন্তু গল্পের মধ্যে ছিল না। তো এখানে যে এক্সট্রা যে অন্য যে সাবপ্লটগুলো গল্পের মধ্যে রেখেছে, পলিটিক্যাল যে দিকগুলো, সেগুলো কোথাও গিয়ে জানছি গল্পটাকে স্ট্রেচ করে দেয়, মানে জোর করে করেই সিনগুলো যেন ঢুকেছে, ওই সিনগুলো ঢুকে সিনেমাটাকে কিন্তু কোথাও গিয়ে একটা জগা খিচুড়ির মতো করে দেয়। মানে গল্পের যে কানেকশানটা, যেভাবে মা আর ছেলের সিনে আমরা ইমোশনালি কানেক্ট হচ্ছি, এই ব্যাপারগুলো এসে কী হয়, সিনেমাটাকে পুরো অন্যদিকে করে দেয়। সেইগুলো আমার মধ্যে খুব একটা ওয়ার্ক করেনি এই সিনেমাটার মধ্যে। প্লাস সিনেমাটার মধ্যে প্রচুর বিজ্ঞাপন রাখা হয় যেগুলো খুব চোখে লাগে, যেমন ওয়াও মোমো, তারপর ধরো আরও অনেক কিছু রয়েছে যেগুলো তোমায় চেনে জানে, যেগুলোর অ্যাড তোমরা দেখতে পাও, সেগুলো সিনেমার মধ্যে আর কি অ্যাড হিসেবে ব্যবহার করা হয়েছে, সেগুলো একটুখানি বড্ড চোখে লাগে। প্লাস নুসরাতদির ক্যারেক্টারটা এই সিনেমাতে বারবার, তোমরা যদি মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি দেখো অক্ষয় কুমারের, সেখানে দেখবে পারসরাওয়ালের ক্যারেক্টারটা প্রচুর জার্নালিজম মতো করছে, যে এটা কিছু একটা হতে চলেছে, কিছু একটা হবে, মুখ্য সমাচার বলে এরম একটা করছিল দেখবে। তো এইখানে নুসরাতদির ক্যারেক্টারটাও মানে কথায় কথায় ওরকম করছে যে এবার তাহলে কী হতে চলেছে, কেন হতে চলেছে, একটা সেই জার্নালিস্ট টাইপের জিনিস করেছে, সেটা একদমই ওয়ার্ক করেনি। ওই জিনিসটা দেখতে খুবই মানে দৃষ্টিকটু লাগছিলো, ওইটা আই থিঙ্ক না থাকলে আরও বেটার মনে হতো, ওটা মানে কোথাও গিয়ে আমার এক্সট্রা মনে হয়েছে। তবে যেটা বললাম নুসরাতদির কাজ ভালো, তবে এটা আই থিঙ্ক একটু এক্সট্রা আমার মনে হয়েছে ওই জায়গাগুলো, সেগুলো না থাকলে আই থিঙ্ক বেটার হতো। আর একটা নেগেটিভ দিক যেটা রয়েছে কি, স্ক্রিন প্লেটা প্রচণ্ড কিছু কিছু জায়গায় উইক হয়েছে কিছু এক্সট্রা সিনের জন্য। উন্মেশদা নিজের কাজ ভালো করেছে, কমেডি যে পোর্শনগুলোতে উন্মেশদার কাজ খুবই ভালো, তবে ইমোশনাল পোর্শনে কিন্তু উন্মেশদাকে আরও নিজের অ্যাক্টিং কিন্তু উন্নত জায়গায় নিয়ে যেতে হবে। কিছু ইমোশনাল সিন রয়েছে উন্মেশদার সঙ্গে তার বাবার, সেই জায়গায় কমলেশ্বর মুখোপাধ্যায়ের যে পারফরমেন্স আমরা দেখতে পাই, তার সামনে কিন্তু উন্মেশদার পারফরমেন্স ইমোশনাল সিনে কিছু কিছু জায়গায় হাস্যকর হয়ে যায়, তার কাজ আরও বেটার হতে পারতো। কমেডিতে ফাটিয়ে দিয়েছে, ইমোশনাল সিনে কিন্তু কিছু কিছু জায়গায় প্রবলেমেটিক আমার লেগেছে উন্মেশদার পারফরমেন্স। তবে ওভারঅল সিনেমাটা ভালো হয়েছে। যেটা নিয়ে মেনলি কথা বলতেই হবে সেটা হচ্ছে মৌসুমী চ্যাটার্জির পারফরমেন্স। রিসেন্ট টাইমে বাংলার বুকে হয়তো সেরা পারফরমেন্স আমরা দেখতে পেরেছি। এত ন্যাচারাল, এত সুন্দর অভিনয় কল্পনা করা যায় না। মানে আমি এত পরে এসে নাকি নিয়ে কথা বলছি, তার কারণ আমার মনে হয় এটা এই সিনেমার সবথেকে বড় পজিটিভ দিক। মানে আমি পজিটিভ দিক আলোচনা করার সময় এই কথাটা বলতে ভুলে গেছিলাম, সেটা আমার ফল্ট কোথাও গিয়ে মনে হচ্ছে। কারণ মৌসুমী চ্যাটার্জির অভিনয় নিয়ে যদি না কথা বলি, মানে কোথাও গিয়ে রিভিউটাই অধুরা থেকে যেত। আমি রিভিউটা করার পরে আফসোস করতাম যে এটা আমি বলতে ভুলে গেলাম। মানে ওনার কাজ আলাদা লেভেলের হয়েছে, উনি মানে অভাবনীয় পারফরমেন্স করেছেন, এবং ওনার কাজ দেখার জন্য আমি প্রত্যেকটা অডিয়েন্সকে রিকোয়েস্ট করবি সিনেমাটা গিয়ে দেখো। এই সিনেমাটা অবশ্যই একটা ওয়ান টাইম ওয়াচেবল মুভি হয়েছে। ইয়াস রিসেন্টলি আমার মনে হয় সবথেকে বেস্ট কাজ এটাই হয়েছে, মৌসুমীদির মানে মৌসুমী ম্যামের কেরিয়ারের বেস্ট কাজ, তার জীবনের অন্যতম সেরা অভিনয় হয়ে থাকবে এটা। এবং ওনার যে পারফরমেন্স আই থিঙ্ক সিনে লাভারদের কাছে, যারা সিনেমাটা দেখবে তার কাছে চিরজীবন মনে থাকবে। উনি যা কাজ করেছেন এখানে, ওনার কাজকে স্যালুট আমার তরফ থেকে। তো এটাই বলার, তোমাদের যারা দেখেছো তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।